আমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কবি শঙ্খ ঘোষের লেখা একটি কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি, এটি আমরা আজকে পাঠ করব। তো কবিতা বুঝতে হলে সবচেয়ে আগে বোঝা প্রয়োজন কবিকে, তার মনন জগৎকে, আর প্রয়োজন কবিতার সময়কালকে বোঝা। কবি শঙ্খ ঘোষ রবীন্দ্রোত্তর কালের এবং বর্তমান সময়ের একজন বিদগ্ধ প্রজ্ঞাবান কবি, অধ্যাপক, দার্শনিক, একজন রবীন্দ্র বিশেষজ্ঞ ও শ্রেষ্ঠ প্রাবন্ধিক। এই সময়ের শ্রেষ্ঠ মনন তিনি। তার জন্ম অবিভক্ত বাংলার চাঁদপুরে 1932 সাল। তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। পরবর্তীতে শিক্ষা জীবনের শুরু কলকাতার প্রেসিডেন্সি কলেজ, বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে। 1951 সাল নাগাদ তিনি স্নাতক হন এখান থেকে এবং 1954 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে। এরপর তার অধ্যাপনায় প্রবেশ। বহু কলেজ বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন। এর মধ্যে বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রভৃতি দেশের প্রথম শ্রেণীর যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে তার সবগুলিতেই প্রায় তিনি অধ্যাপনা করেছেন। দিকপাল অধ্যাপক হিসেবে বাংলা সাহিত্যে তার জগৎজোড়া খ্যাতি। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ছিল দিনগুলি রাতগুলি। 1956 সালে এই কাব্যগ্রন্থের ভেতর দিয়েই তিনি সাহিত্য জগতে পদার্পণ করেন। তার অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর কয়েকটি হল নিহিত পাতাল ছায়া, পাঁজরে দাঁড়ের শব্দ, জলই পাষাণ হয়ে আছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মূর্খ বড় সামাজিক নয়, গোটা দেশ জোড়া জৌহর, কবির অভিপ্রায়, বাবরের প্রার্থনা প্রভৃতি। অনেক পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। যেমন 1977 সালে প্রথম নরসিংহ দাস পুরস্কার পান। ওই একই বছরে সাহিত্য একাডেমি পুরস্কার পান বাবরের প্রার্থনা গ্রন্থটির জন্য। রবীন্দ্র পুরস্কার পান 1989 সালে ধুম লেগেছে হৃদকমলে গ্রন্থের জন্য। এছাড়া সরস্বতী সম্মান, দেশিকোত্তম পুরস্কার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেয়। ডক্টরেট উপাধি প্রদান করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। 2011 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ পুরস্কার দেন। হল অফ ফেম পুরস্কার দেন ওয়ার্ল্ড ফোরাম ফর জার্নালিস্টস অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন তাকে 2015 সালে। 2016 সালে ভারত সরকার তাকে জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করেন। এরকম অসংখ্য বহু পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন এবং এখনও তার এই 88 বছর বয়সেও তার লেখনী সমান প্রখর। তিনি যথার্থই বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ জাগ্রত চেতন মনীষী। শুধু কবিকে জানলেই তো কবিতার সবটুকু অনুভব ছুঁয়ে ফেলা যাবে না, সব ইঙ্গিত ধরে ফেলা যাবে না। জানতে হবে তার পারিপার্শ্বিক, তার সময়, রচনার মুহূর্তের, দেশ, কাল, সমাজ, পরিবেশের গতি প্রকৃতিকে। বিশেষ করে কবিতা যদি হয় জীবন সমাজ বাস্তবতার প্রেক্ষাপটে দীপ্ত, আর কবিও হন কবি শঙ্খ ঘোষের মতো মানব মনের অন্তর্জগৎ ও তার সংবেদন একান্ত নির্জনতায় চর্চিত হয়, আর তেমনি জনসংলগ্ন পৃথিবীর বিপুল কোলাহল আর আর্ত হাহাকারের মূর্ত রূপ। তার কবিতা মূলত এই যে বস্তু পৃথিবীর চিহ্ন আর সময়ের স্বাক্ষর বুকে নিয়ে সৃষ্টিকর্ম নান্দনিকতার সর্বশ্রেষ্ঠ উৎকর্ষ। জলই পাষাণ হয়ে আছে 2000 সাল নাগাদ প্রকাশিত হয় কাব্যগ্রন্থে এবং এই কাব্যগ্রন্থেরই কবিতা হলো আই আরও বেঁধে বেঁধে থাকি। এই সময়ের পৃথিবীর সাধারণ মানুষ দুটি বিশ্বযুদ্ধের, একটি উপসাগরীয় যুদ্ধের আর অসংখ্য খণ্ড যুদ্ধের উত্তরাধিকারী মানুষ। বিপন্ন অসহায় মানুষ, শাসকের দুর্নিবার লোভ, সাম্রাজ্যবাদী আগ্রাসন, পুঁজিতন্ত্রের নির্বিচার শোষণ, অসম গণবণ্টন ব্যবস্থা, বিজ্ঞান ও প্রযুক্তিকে হাতিয়ার করে বহুজাতিক সংস্কার, মুখোশের অন্তরালে দেশান্তরীয় শোষণের নিত্য নতুন কৌশলে সর্বশান্ত সাধারণ জনজীবন। এশিয়া থেকে আফ্রিকা মহাদেশ সর্বত্র বিপন্ন জনবাসী। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, ধর্মীয় অসহিষ্ণুতা, উমেদারি, সমাজের তথাকথিত সৃষ্টিশীল বুদ্ধিজীবীদের স্বার্থ সন্ধান দুর্বিষহ বিষাক্ত করেছে বর্তমান পৃথিবীর সাধারণ মানুষকে।
আমাদের দেশও তার ব্যতিক্রম না। এক অসহনীয় অসম যুদ্ধে নিয়ত পৃথিবী, এরই পরিপ্রেক্ষিতে লেখা কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি। সুতরাং এই কবিমনন আর এই কবির সমসাময়িকালীন যে জীবন ব্যবস্থা, সেটিই কিন্তু কবিতাটির অন্তর্নিহিত মূল প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে। সুতরাং আমাদেরকে এই কবিতাটির সার মর্ম যদি অনুধাবন করতে হয়, উপলব্ধি করতে হয়, তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থা এবং তার কবি চেতনাকে বাদ দিয়ে আমরা কিন্তু এটার মূলে পৌঁছাতে পারবো না। সুতরাং এই বিষয়টিকে কিন্তু আমাদের প্রথম থেকেই মনের মধ্যে নিতে হবে। এরপর আমরা কবিতাটাতে পাঠ করব, আমরা কবিতাটা পরস্পর আলোচনার ভেতর দিয়ে বোঝার চেষ্টা করব। তোমরা মন দিয়ে শুনবে বিষয়টা এবং বোঝার চেষ্টা করবে। আর শেষে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে, আমি কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দেবো, সেগুলো তোমরা অভ্যাস করবে। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে শেষ দিকে তোমরা সেখানে প্রশ্নগুলো আমরা দেবে, আমরা তার উত্তর দেবো। আমরা আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটা এখন পড়ব, তোমরাও আমাদের সাথে পড়বে। এখন তোমাদেরকে বইটা হাতে নিতে হবে, আমরা ভাব অনুযায়ী পড়ে পড়ে যাব। আই আরও বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষ। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। তাহলে এখানে আমরা কারা? দেখো, আমরা এখানে সমাজের মূল স্রোত থেকে যারা বিচ্ছিন্ন হয়ে রয়েছে, জীবনের যে 5টা মৌল উপাদান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এই 5টি মৌল অধিকার ব্যতীত জীবন সম্পূর্ণ বিকশিত হতে পারবে না। এই 5টি মৌল অধিকার থেকে যারা বঞ্চিত রয়েছেন, সারা পৃথিবীর সেই সিংহভাগ মানুষ, অসহায় মানুষ, সমাজ ব্যবস্থাতে শাসক আর শাসিত, রাজা আর প্রজা, এই প্রজার দল, এই বঞ্চিতের দল, যারা জীবনের সিংহভাগ অধিকার থেকে বঞ্চিত হয়ে রয়েছে, পৃথিবীব্যাপী সেই সাধারণ নির্যাতিত শোষিত মানুষেরা হলো এই আমরা। আমাদের চলার পথটা কেমন, আমাদের বাঁচার জন্য কোন প্রেক্ষাপট সমাজ আমাদের জন্য রেখেছে, সেইটিই কবি কিন্তু এখানে কতগুলো ছোট ছোট খুব সহজ পরিচিত চিত্রকল্পের ভেতর দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের চলার পথটার, আমরা যদি ডান দিকে যেতে চাই তাদের জন্য আমাদের সামনে রয়েছে ধস, আমরা যদি বাঁ দিকে যেতে চাই তাহলে বাঁ দিকে রয়েছে গিরিখাত। সমতল ভূমির মসৃণ চলা জীবনের পথ আমাদের জন্য নয়। আমাদের জীবনের প্রতি মুহূর্তে অন্তরায়, আমাদের জীবনের বেঁচে থাকার জন্যে প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি। আমাদের মাথায় বোমারু মানে বোমাবর্ষণকারী বিমান। যুদ্ধের সময় সাধারণত আগ্রাসনকারী যে দেশগুলো, তারা যে যুদ্ধাস্ত্র বা বোমা বিসর্জন, বোমা ফেলে মানুষের মাথার উপরে, সেই বিমানকেই বলা হয় বোমারু বিমান, যার আঘাতে মৃত্যু অবশ্যম্ভাবী। আর আমাদের ঘর গেছে, আমাদের পায়ে পায়ে হিমানির বাঁধ, বরফের তৈরি বাঁধ। হিমানি হচ্ছে বরফ প্রস্তরীভূত বাধা। তাহলে জীবনের সাধারণ সমতল ভূমির মসৃণতা কিন্তু এখানে কোথাও নেই। এখানে যা রয়েছে সবই রয়েছে পর্বত সংকুল পথের বাধা, অথবা বরফ সংকুল পথের বাধা, অথবা মাথায় হচ্ছে বোমারু বিমানের মতন বোমাবর্ষণকারী বিমানের আঘাত। তাহলে সাধারণ মানুষের জীবন, যারা বঞ্চিত মানুষের জীবন, এভাবেই তাদের জীবনকে কণ্টকিত করে রাখা হয়েছে। এই পুরো বিষয়টা কবি এই কতগুলো ছোট ছোট উপমার ভেতর দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের পথ নেই কোনো। পথ বলতে যে পথে জীবন বিকশিত হয় সেই পথের কথা বলা হয়েছে। যে জীবনের পথের স্বপ্ন আমরা সবাই দেখি, বুকে নিয়ে জন্মাই। এই পৃথিবীর শস্য সম্পদ সমস্ত কিছুর উপরেই মানুষের নির্বিচার অধিকার রয়েছে। কিন্তু সমাজ ব্যবস্থার যারা পরিচালক, তাদের পরিচালনার ত্রুটিতেই হোক, লোভেতেই হোক, লালসাতেই হোক, তাদের ব্যর্থতাই হোক, বা তাদের জীবনকে যেভাবেই হোক নিজেদের কুক্ষিগত করে রাখার প্রবণতাতেই হোক, তারা কিন্তু সিংহভাগ মানুষের জীবনের পথকে বিপজ্জনক করে রেখে দিয়েছেন। তাদের বাঁচার জন্য এই পৃথিবীব্যাপী এই সাধারণ শোষিত মানুষের পথ কিন্তু মসৃণ নেই। কোনো পথে যাবার মতন উপযুক্ত পথ নেই। যে পথেই যান সেই পথেই মৃত্যু শেষ পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করে থাকে, ওত পেতে থাকে। আমাদের ঘর গেছে উড়ে,
এরা সকলেই অনিকেত, মাথার উপরে ছাদ এদের নেই। বলছিলাম যে 5টি মৌল উপাদান আমাদের জীবনকে যদি পরিপূর্ণরূপে বিকশিত করতে হয়, তাহলে এই 5টি মৌল উপাদান আমাদের আবশ্যক। বাসস্থান তার অন্যতম। তো এদের মাথার উপরে ছাদ নেই। এটা ঠিক ভারতবর্ষের যদি 130 কোটি মানুষ হয়, এখনও 26 কোটি মানুষের জীবনের যে চিত্র, সেটা এই চিত্রই বটে। তাদের দুবেলা পেটের খাবার, মাথার উপরে ছাদ, পরনের বস্ত্র, নিশ্চিন্ত স্বাস্থ্য অথবা উপযুক্ত শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু এখনও নেই, এবং পৃথিবীব্যাপী এই মানুষের সংখ্যাটা সীমাহীন। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। শিশুদের মেথডে আমরা জানি যে এই কথাটা বলা হয় প্রায়, যে মানুষ দুটি জিনিসকে সব মানুষই ভালোবাসে, একটা হচ্ছে শিশু আর একটা হচ্ছে ফুল। শিশু আর ফুল ভালোবাসে না এমন মানুষ অনায়াসে মানুষ খুন করতে পারে, তাদের মানুষকে হত্যা করাতে কোনো দ্বিধা আসে না। এখন শিশুদের মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে। যদি আমরা কাছের সময়কে দেখি অথবা দূরের সময়কে দেখি, তাহলে সভ্যতার বিকাশের নানা লগ্নে, সভ্যতার উত্থান পতনের অন্তরালে আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তি যে আগ্রাসন সারা পৃথিবীব্যাপী চালিয়েছে, তাতে সেই যুদ্ধের ভয়ানক শিকার যারা হয়েছে তারা সাধারণ মানুষ। সবচেয়ে বেশি হয়েছে শিশু এবং নারীরা, অশক্ত মানুষেরা। তাদের উপরে সবচেয়ে বেশি আক্রমণ নেমে এসেছে। এই সাধারণ মানুষের, শিশুদের সব তাদের বেঁচে থাকার পথে কাছে দূরে ছড়ানো রয়েছে। সেই মৃতদেহ অতিক্রম করে চলার পথ এদেরকে পার করতে হয় প্রতিদিন। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? খুব স্বাভাবিক আছে, জীবন যখন এত বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি গিয়ে দাঁড়ায়, তখন নিজেদের অস্তিত্বটাই সংশয়ের এবং সংকটের মুখোমুখি দাঁড়িয়ে যায়। তখন মনে হয় হতাশা গ্রাস করতে থাকে, সংশয় বুকের ভেতরে চেপে বসতে থাকে, যে আমরাও কি তবে এই মুহূর্তে মরে যাব? এভাবেই আমাদেরকে শেষ হয়ে যেতে হবে? এভাবেই আমাদের অস্তিত্ব নির্বাপিত হয়ে যাবে নাকি? এই মৌল প্রশ্ন কিন্তু উত্থাপিত হয়েছে কবিতাটির ভিতরে, খুব নিশ্চুপে কিন্তু একদম নির্দিষ্টভাবে এই প্রশ্ন উত্থাপিত হয়েছে, এই সংশয় উত্থাপিত হয়েছে, এই ভয় কণ্টকিত হয়ে প্রকাশিত হয়েছে। তাহলে কি এবার আমাদের মরে যাবার পালা? এবার আমরাও কি চলে যাব? আমাদের পথ নাই আর, আরও বেঁধে বেঁধে থাকে। কিন্তু যারা কবি, যারা শিল্পী, যারা সাহিত্যিক, যারা ভাস্কর, যারা বিজ্ঞানী, যাদের মানুষের জন্য বুকের ভেতরে এখনও প্রেম রয়ে গেছে, ভালোবাসা রয়ে গেছে, মানব সভ্যতা এবং মনুষ্যত্বের পূজা যারা করেন, সেই যারা ঋত্বিক, তারা কিন্তু শেষ পর্যন্ত এই হতাশাকে, এই সংশয়কে, এই সংকটকেই চিরস্থায়ী বলে গ্রহণ করে নেন না। পৃথিবী যাদের হাত ধরে এগিয়েছে, তারা কিন্তু এই ধরনেরই মানুষ, যারা আগামী মানব সভ্যতার নতুনত্বের এবং নিত্য নতুন বিকাশের স্বপ্ন দেখেন এবং তার জন্যই নিয়োজিত থাকেন, তার জন্যই ত্যাগ স্বীকারে প্রবৃত্ত হন। আমাদের কবির ভেতরেও কিন্তু সেই একই ধরনের উচ্চারণ, যে আমরা এই সংকট, এই মৃত্যু, এই 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 আতঙ্ক, এই প্রতি মুহূর্তে আমাদের উপরে যে আক্রমণ, এটা কিন্তু আমরা শেষ বলে গ্রহণ করে নেব না। আমরা এর থেকে পরিত্রাণের পথ প্রত্যাশা করব, মুক্তি চাইব। আসলে মানুষের নিয়তিটাও ঠিক এরকমই, অনেক অন্তরায়কে দেখা, তাকে বোঝা, জানা, এবং শেষ পর্যন্ত সেই সমস্ত অন্তরায়কে অতিক্রম করতে করতে একটি সুসভ্য সভ্যতার অভিমুখে যাওয়া। আজকে মানব সভ্যতার যে অগ্রগমন, এটা কিন্তু এভাবেই এসছে। যদি আমরা সেই শুধু বনচারী সভ্যতা, গোষ্ঠী নির্ভর সভ্যতা, গুহা মানবের সভ্যতা থেকে আজকের আধুনিক বিশ্বের মঙ্গল গ্রহ অভিযানী সভ্যতাকে দেখি, তাহলে বহু অন্তরায় দেখা, সেই অন্তরায়কে বোঝা, তার সামনে হাঁটু গেড়ে বসে না পেরে তাকে চরম বলে স্বীকার করে না নিয়ে তাকে অতিক্রম করে চলার যাওয়াটাই হচ্ছে মানুষের সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য। এখানেও কবি কিন্তু তাই বলছে, যে আমরা কিন্তু শেষ পর্যন্ত এই মৃত্যু, এই শোষণ এবং এই নির্বিচার, এই চক্রটাকেই আমরা চিরন্তন বলে মেনে নেব না। আমরা কিন্তু একে অতিক্রম করবার প্রয়াস নেব, শপথ নেব। কীভাবে নেব? আমাদের আর সামনে আর অন্য কোনো পথ নেই। আমাদের সামনে বাঁচার জন্য একটাই পথ এখন খোলা আছে, সেটি কি? আরও বেঁধে বেঁধে থাকে। এই বন্ধন কিসের বন্ধন? জোটবদ্ধতার বন্ধন, ঐক্যের বন্ধন, বঞ্চিত সর্বহারা মানুষের একতার বন্ধন। যাদের সমস্ত কিছু হারিয়ে গেছে, আর কিছুই যাদের হারাতে বাকি নেই, তাদের পরস্পর কাছে এসে পরস্পরকে শক্তি দিয়ে সেই অন্তরায়, এই প্রস্তরীভূত এই সমস্ত অন্তরায়গুলোকে অতিক্রম করবার একটি বন্ধন। এই বন্ধনের পথেই এই বিপুল বিপর্যয় থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে বলে কবি তার এই প্রথম বিশ্বাস এখানে কিন্তু উক্ত করেছেন। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস
এরা এদের কোনো ইতিহাস লেখে না। ইতিহাস লেখা হয় রাজরাজার কাহিনী, হিস্টোরি লেখা হয়। ইতিহাসের পাতায় আমরা কি পড়ি? আমরা পড়ি সম্রাটদের কাহিনী, রাজাদের কাহিনী, জমিদারদের কাহিনী, প্রভাবশালীদের কাহিনী। তখন আমরা পড়ি কি যে ওই সমাজ ব্যবস্থায় যারা সভ্যতার আসল পুষ্টি সম্পাদনা করেছেন, যারা আসল সভ্যতাকে পুষ্ট করেছেন তাদের নিত্যকর্মে, নিত্যধর্মে, নিত্য ত্যাগে, নিত্য সেবায়, সমাজ এবং সংসারের যাবতীয় যে বিচিত্র কর্মশালা প্রতি মুহূর্তে চলেছে, সেখানে তারা যে তাদের আত্মদান, তাদের কর্মদান করেছেন, দিয়ে সভ্যতাকে সচল রেখেছেন, পুষ্ট রেখেছেন, সেটা কিন্তু আমরা খুব সহজে এখানে আর দেখতে পাই। সেখানে রাজশক্তির ইতিহাসটাই কিন্তু বারবার লিখিত হয়। রাজরাজাদের কাহিনী, হিজ স্টোরি, হিজ তার কাহিনী লেখা হয়। কিন্তু ইতিহাস শব্দটার আসল অর্থটা ছিল ইতি হ আস, অর্থাৎ এই রূপেই ছিল। সেই সময়কার সেই সমাজ ব্যবস্থার অর্থনীতি কীরকম ছিল, রাজনীতি কীরকম করেছিল, সেখানে মানুষের জীবন ধারণের শর্তগুলো কতখানি লক্ষিত হতো, কারা তা রূপায়ণ করতেন, সেখানকার সাধারণ কৃষক, শ্রমিক, মজুর, সাধারণ ব্যবসায়ী, তাদের জীবন ব্যবস্থা কেমন ছিল, তারা কীভাবে চালিয়েছেন। তারাই তো আসলে সভ্যতার বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ত্যাগ বা শ্রম দান করে সভ্যতার এই চক্রটাকে অগ্রগমন করে রেখেছিলেন। কিন্তু পৃথিবীর কোথাও কোনো ইতিহাস কিন্তু তাদের কাহিনী লেখেনি, কোনো দেশের পৃথিবীর ইতিহাস কিন্তু সেখানে লেখা হয়নি। যে ইতিহাস পাওয়া যায় সেই ইতিহাসটা ওই আমরা প্রথম যেটাতে পড়ে এলাম, সেখানে তাদের শিশুদের সব দিকে ছড়ানো থাকে, তাদের মাথার উপরে বিমানের গর্জন থাকে, তাদের বাঁ থেকে গিরিখাত, মৃত্যুর ফাঁদ, আর ডান পাশেও থাকে তাদের ধস, প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি দিয়ে তাদের যে ফেরা জীবন, এটাকেই স্বাভাবিক করে জনসমাজের সামনে তুলে ধরার প্রয়াস করা হয়। এই ইতিহাসটাই সমাজের সমস্ত মানুষের মাথার মধ্যে প্রবেশ করতে দিয়ে যাওয়া হয় যে হ্যাঁ, এটাই তো এদের জীবন, এটাই ওদের প্রাপ্য, এটাই ওদের স্বাভাবিক। আর আমরা কখন যেন কোন অবচেতনে এটাকেই স্বাভাবিক বলে গ্রহণ করে নিতে থাকি। কিন্তু কবিশিল্পী সাহিত্যিকরা শেষ পর্যন্ত সেটা মানে নেয়। অত্যাধুনিক কালে রবীন্দ্রনাথের একটি কবিতা ছিল, ওরা কাজ করে বলে। সেই ওরা কাজ করে কবিতায় কিন্তু রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে এখন আর রাজরাজাদের কাহিনী কিন্তু ইতিহাস হবে না। রাজচ্ছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ না তোলে, এখন আর রাজরাজাদের কাহিনী আর লেখা হবে না। অঙ্গবঙ্গ কলিঙ্গ সমুদ্র নদীর ঘাটে ঘাটে ওরা কাজ করে। ওই বরাবরই রবীন্দ্রনাথ বলেছেন যে ওই কিষানের জীবনের শ্রমিক যে জন, কর্মে কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে কবির, যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। অর্থাৎ সমাজের মূল স্রোতে কাজ করা সেই সমস্ত মানুষদের কাহিনীর রূপায়ণ কিন্তু একালের আধুনিককালের ক্ষেত্রে সূত্রপাত শুরু হয়েছে। আর রবীন্দ্রোত্তর কালের কবি শঙ্খ ঘোষ সেটাই যেন আরেকবার মনে করিয়ে দিতে চাইছিলেন। ওরা কাজ করে কবিতাতে রবীন্দ্রনাথ যে ইতিহাসের দিক নির্দেশ করে গিয়েছিলেন, এখানটাতে আমরা কিন্তু তার একটা ছোঁয়া পাচ্ছি যে সাধারণ মানুষের ইতিহাস তারা কিন্তু এখন খোঁজ করছে, তারা চাইছে, তারা আর ওই রাজরাজাদের মুখাপেক্ষী ইতিহাসকে তারা আর মেনে নিতে রাজি নয়। আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। তাদের চোখ মুখ ঢেকে রেখে দেওয়া হয়েছে, ইতিহাসের পাতাতে কোথাও তাদের স্থান নেই, মুখেশের আড়ালে রেখে দেওয়া হয়েছে, তাদের আসল মুখ কখনো দেখতে দেওয়া হয়নি। তারাই সভ্যতার আসল পিলসুজ, সভ্যতার প্রদীপটিকে তারাই জ্বালিয়ে রেখেছে। কিন্তু সভ্যতার আলোর যে আলোকিত হয়ে যাওয়াটা চারিপাশ, আর পিলসুজের নিচটাই সবচেয়ে বেশি অন্ধকার, এরকম তাদের জীবনের সমস্ত অধিকারগুলো এরকমই অন্ধকারে ঢাকা আছে। এই ইতিহাস কখনো আধুনিক সভ্যতার মানুষের কাছে খুলে আলোপাত করে দেখানো হয়নি। আমরা ভিখারি 12 মাস, আমাদেরকে অন্যের দরজায় কৃপা ভিক্ষার জন্যে সারা জীবন রেখে দেওয়া হয়েছে। সভ্যতা লগ্নের সেই আদিকাল থেকে অনাদিকাল অদ্যকাল পর্যন্ত আমরা সেই ভিখারিই রয়ে গেলাম। কখন সমাজের উঁচুতলার মানুষ, প্রভাবশালী মানুষ, শক্তিশালী মানুষ, শাসক শ্রেণীর মানুষ একটু দয়া করে আমাদেরকে বাঁচার ন্যূনতম যে দাবিগুলো, সেগুলো একটু একটু করে ছুঁড়ে ছুঁড়ে দেবে, আর সেই কৃপা ভিক্ষা করে আমরা আমাদের জীবনের ক্ষুণ্ণবৃত্তি চালিয়ে যেতে থাকবো। এটাই যেন সভ্যতার আসল শর্ত হয়ে দাঁড়িয়েছে। শব্দগুলো খুব সহজ সরল। আমাদের শঙ্খ ঘোষ তিনি বলেছিলেন যে আমরা নতুন শব্দ সৃষ্টি করি না, শব্দের নতুনত্ব সৃষ্টি করি। তার এইখানকার লেখা এই কবিতাগুলো থেকে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, দেখো সেই শব্দগুলো কঠিন নয়, জটিল নয়, আমাদের এর জন্য ডিকশনারি খুঁজতে হবে না, কথা বুঝতে হবে না, প্রতিদৈনিক জীবনেই এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। কিন্তু শব্দগুলোর ভেতরে যে অর্থগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকখানি নিত্য নতুন একটা করে আবিষ্কার নিয়ে আমাদের সামনে আসছে। এইটুকু আমাদের খুঁজে, এটা সহজ বটে, সহজ করে বলেছেন
কিন্তু ভাবনাটুকু আমাদের একটু গভীরভাবে নিতে হবে। পৃথিবী হয়তো বেঁচে আছে, এই সমস্ত মানুষের কাছে মনে হচ্ছে পৃথিবী একটা হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, পৃথিবীটা হয়তো বেঁচে আছে অথবা মরে গেছে, কী এসে যায় তাতে? যে নিজের জীবন মৃত, তার কাছে পৃথিবীর খোঁজ নেবার আর সময় কোথায়? এই পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এই যে সংসার হয়তো বেঁচে আছে কিংবা মরে গেছে, আর এই মানুষগুলোর কাছে বোধহয় তার আর প্রয়োজন নেই জানার। যারা বা পাশে গেরিখাত আর ডান পাশে ধস নিয়ে বেঁচে আছে, মাথায় বোমারু বিমান আর পায়ের তলায় হিমান নিয়ে, যাদের শিশুদের সব ছড়ানো আছে সভ্যতার আদি লগ্ন থেকে অর্ধলগ্ন পর্যন্ত, তাদের জন্য পৃথিবীটার বেঁচে থাকা মরে যাওয়াটার মধ্যে খুব বেশি ফারাক নেই। তাদের কাছে পৃথিবীটা জীবন মৃত, টিকে আছে তারা। কিন্তু বেঁচে থাকা আর মরে যাওয়া তো আমরা বুঝি। বেঁচে থাকা মানে কিন্তু পরিপূর্ণরূপে বাঁচা, জীবনকে বিকশিত করা। সেই ক্ষেত্র কি পৃথিবী দিচ্ছে তাদেরকে? যদি দিতে না পারে তাহলে পৃথিবী মরে যাওয়ার সমান। আমাদের কথা কে বা জানে? কেউ খোঁজ রাখে আমাদের কথা? কার বুকের মধ্যে আমাদের জীবনের সংগ্রামের, আমাদের দুর্দশার, আমাদের এই বিপন্নতার, এই বিপর্যস্ততার কোনো ছিটে ফোঁটা কারো বুকে লাগে একটু? আমরা ফিরেছি দরজায় ফিরেছি। এই দৌড়ের কথাটি কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে নিতে হবে। সাধারণভাবে আপাত অর্থে কথাটির মানেটি দাঁড়াবে এরকম যে আমরা দরজায় আমাদের জীবনের পুণ্যবৃত্তির স্বাভাবিক ছোটোখাটো প্রয়োজনগুলো মিটিয়ে নেওয়ার জন্য কৃপা ভিক্ষা করতে বেরিয়েছি দরজা থেকে দরজায়। আবার এটাও ঠিক, মানুষের গৃহের বসবাস করার যেমন একটি দরজা রয়েছে, মানুষের বেঁচে থাকার জন্য তার একটি চৈতন্যবান বিবেক, জাগ্রত বিবেক রয়েছে। সেই বিবেকের হৃদয়েরও একটি দরজা রয়েছে। এই মানুষগুলো তাদের বেঁচে থাকার শর্তগুলো পাবার জন্য আজকে যেন সেই মানুষের, চৈতন্যবান মানুষের বিবেকের দরজায় করা নাড়ছে, যাতে জীবন সর্বব্যাপী হয়। এই পৃথিবীর শস্য সম্পদের অধিকার প্রত্যেকটি অমৃতস্য পুত্রার। এই পৃথিবীতে আমরা যারা জন্মগ্রহণ করেছি, এই পৃথিবী মাতার যাবতীয় শস্য সম্পদ যা অমৃতের তুল্য, আমরা সেই অমৃতের সন্তানদের। আমাদের প্রত্যেকটির সমস্ত দ্রব্যের প্রতি সমান অধিকার আছে, কিন্তু আমরা বঞ্চিত। কেন বঞ্চিত? তার পিছনে রয়েছে, আগে বলেছি আমি, সাম্রাজ্যবাদী আগ্রাসন রয়েছে, শাসকের দুর্নীতি রয়েছে, লোভ রয়েছে, অসম গণবন্টন ব্যবস্থা রয়েছে। নিজে আরও কী করে ভালো বেঁচে থাকবো, প্রজন্মান্তরে অন্যের অধিকার ছিনিয়ে নিয়ে আমার সংসারটুকু, আমার পরিবারটুকুকেই বাঁচিয়ে রাখবো, এই সীমাহীন দুর্নিবার লোভ রয়েছে। বহুজাতিক যে সংস্থাগুলো রয়েছে তাদের ভিন্ন নিত্য নতুন কলাকৌশল রয়েছে, রাজনৈতিক অস্থিরতা রয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, ধর্মীয় অসহিষ্ণুতা রয়েছে, নানাবিধ কারণ রয়েছে। কিন্তু এই সমস্ত কারণগুলির মূল শিকার হচ্ছে পৃথিবীব্যাপী যারা সভ্যতাকে বিভিন্ন কর্মক্ষেত্রে চালিত করে রেখেছে, আত্মদানে, যাদের জীবনের বলিদানে চলেছে আমাদের এই সভ্যতার উদয় থেকে অস্ত পর্যন্ত, তাদের উপরেই নেমে আসছে এই আঘাত। তাহলে এই মানুষগুলির কথা আজকে পৃথিবীর কোন মানুষের বুকের দরজায় বাজে? এই প্রশ্নে এই সমুচিত, খুব অন্তর্নিহিত একটি প্রশ্নের জিজ্ঞাসা কিন্তু এই পংক্তিগুলির ভিতরে রয়েছে। কিছুই কোথাও যদি নেই, যদি শেষ পর্যন্ত দেখা যায় যে কোনো মানুষের বুকের ভেতরেই আর শেষ পর্যন্ত আর মানব সভ্যতার, এই যে বসুধৈব কুটুম্বকমের এই জিজ্ঞাসার উত্তরটি আর নেই, যদি পাওয়া না যায়, তবু তো কজন আছি বাকি? এখনও আমরা যারা আছি, কজন বেঁচে আছি, এখনও যারা মেনে নিতে রাজি নই যে এটাই আমাদের সর্বশেষ নিয়তি, যারা আমরা এখনও ভাবছি যে আমরা এটাকে শেষ পর্যন্ত অতিক্রম করে যাব, শেষ পর্যন্ত এই নির্বিচার শোষণটাকেই আমাদের জীবনের একমাত্র পরিণতি বলে মেনে নেব না, শেষ পর্যন্ত আমাদের শিশুদের শবদেহগুলো রাস্তায় ঘাটে আর ছড়িয়ে পড়ে থাকতে দেব না, শেষ পর্যন্ত পৃথিবীর যাবতীয় বিপদসংকুল পথেই শুধুমাত্র কেবল আমরাই হাঁটব না, এই বিশ্ব পৃথিবী মাতার সমস্ত শস্য সম্পদ, তার যাবতীয় কিছু প্রাপ্তি অপ্রাপ্তি সকলের সাথে সমবণ্টিতভাবে একসাথে উপভোগ করে নিয়ে মানব সভ্যতাকে সুচারুরূপে বিকশিত করবার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে আমরা সকলে উপনীত হব, এই বিশ্বাস এখনও আমাদের চারের বুকের ভেতরে কজন বেঁচে আছি, তারা আমরা কি করব? আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। হাত মানুষের জীবনের সবচেয়ে দুটি সুন্দর তার প্রাপ্তি। দুটি জীবনানন্দ দাশের একটি কবিতা ছিল, নগ্ন নির্জন হাত। এই হাত
ভারী অদ্ভুত। সে এতখানি বোধহয় অনুভব আর কেউ আমাদেরকে সঞ্চারিত করতে দিতে পারে না। যেমন হাতে হাত রাখি ভরসা, বিশ্বাস, আস্থা। হাত যখন তর্জনা করে দেওয়া হয় তখন সংশোধন, মানে গ্রহণে নতুন বন্ধন, হ্যাঁ, করমর্দনে মিতালি মৈত্রতা, নতুন নির্মাণেও দুটি হাত, আবার ধ্বংসেও সেই হাত। হাতে হাত রাখা আসলে মানুষের সবচেয়ে কাছাকাছি আসা, সবচেয়ে হৃদয়ের সবচেয়ে কাছাকাছি অবস্থান করার একটা প্রতীক। হাতে হাত রেখেছি মানে মিত্রতা দিয়েছি, হাতে হাত রেখেছি মানে ভরসা দিয়েছি, হাতে হাত রেখেছি মানে ঐক্যবদ্ধ হয়েছি, জোটবদ্ধ হয়েছি, হাতে হাত রেখেছি মানে শপথ গ্রহণ করেছি যে একত্রিতভাবেই কিন্তু আমরা এই শেষ লড়াইটা লড়ে নেব, যুদ্ধটাকে বুঝবার জন্য, যুদ্ধটাকে শেষ পর্যন্ত লড়ে নেবার জন্য এবং শেষ পর্যন্ত যুদ্ধটাকে জিতে নেবার জন্য। এই জন্য আমাদের একান্তই এখন প্রয়োজন আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের ভেতরে আর পারস্পরিক কোনো দূরত্ব রাখবো না আমরা, আমাদের আর বাইরের কোনো পরিচয় নেই। আমরা না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, না এশীয়, না আফ্রিকান। হ্যাঁ, আমাদের একটাই পরিচয়, আমরা শোষিত, সর্বহারা, নিঃশেষিত মানুষ, নিষ্পেষ্ট মানুষ, জীবনের মৌল অধিকারগুলো বঞ্চিত, হ্যাঁ, দুর্বিষহ বিপন্নতায় আক্রান্ত সাধারণ মানুষ। আমাদেরও এই পৃথিবীতে এই বিশ্ব মাতার কোলে বেঁচে থাকার যাবতীয় অধিকার রয়েছে। সেই অধিকারগুলো যদি আমাদের অর্জন করতে হয় তাহলে পারস্পরিক যে আমাদের আপাত ভিন্নতা রয়েছে, সেই আপাত ভিন্নতাকে আমরা সরিয়ে রেখে আমরা ঐক্যবদ্ধ হব, জোটবদ্ধ হব, আমরা পরস্পরের উপর সর্বাঙ্গীন আস্থা রাখব, মিলিতভাবে এই অসম যুদ্ধে আমরা অবতীর্ণ হব এবং শেষ পর্যন্ত এই যুদ্ধটাকে আমরা জিতে নেব, যেখানে আমাদের শিশুরা আরও একটি উন্নতর, আরও একটি বৃহত্তর, আরও একটি মানবিক সভ্যতাতে বাঁচার অঙ্গীকার পাবে। আমাদের আগামী প্রজন্ম আরও সুন্দরতর মানব সভ্যতার জন্মের জন্য প্রস্তুত হবে। এইরকম একটি পৃথিবীর স্বপ্ন আমরা শেষ পর্যন্ত দেখতে থাকবো এবং আমরা এই জনবদ্ধতাকে শেষ পর্যন্ত পরস্পরের ভালোবাসার, মৈত্রী, একতার বন্ধনে বেঁধে নেব। এটি আমাদের শঙ্খ ঘোষের কবিতার মূল সুর। কবিতাটা ছোট, কবিতাটা খুব বড় কিছু নয়, কিন্তু কবিতাটার যে আবেদন, সেই আবেদনটা কিন্তু বহু পুরনো, বহু দূরবর্তী, বহুদিনের আকাঙ্ক্ষিত আবেদন। এই কবিতাটার একটা ইতিহাস রয়ে গেছে। কবিতার ক্ষেত্রে যদি আমরা আমি কবি যত ছুতরের আর প্রেমেন্দ্র মিত্রের একটা কবিতা ছিল এরকম কামারে, আবার যদি আমরা সুকান্ত ভট্টাচার্যের কবিতা দেখি, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, আবার রবীন্দ্রনাথের চাহিদা যদি আমরা দেখি, তাহলে এই কবিতাটার কিন্তু একটি দীর্ঘ ইতিহাস আছে। সাধারণ জনজীবন, উপেক্ষিত জনজীবন, মাটির কাছাকাছি লগ্ন যে জনজীবন, সেই জনজীবনে যেখানে জীবন উপযুক্ত রূপে বিকশিত হতে পারে, মানুষের মৃত্যু ভয়, আশঙ্কা, অশিক্ষা, অস্বাস্থ্য যেন জীবনকে বিপর্যস্ত করে না দেয়, তার মূল আকাঙ্ক্ষাটাই কিন্তু এই কবিতাটির মূল অন্তর্নিহিত সুর এবং উপলব্ধি। এই কবিতাটি সম্পর্কে যদি তোমাদের আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমাকে লিখে দেবে, আর আমি তোমাদের কিছু প্রশ্ন উত্তর তোমাদেরকে তৈরি করার জন্য দিচ্ছি। তোমরা সেগুলো প্রস্তুত করে রাখবে, স্কুল খুললে আমরা সেগুলোকে দেখব। আর একটি বিষয় একটু তোমাদেরকে এই সুযোগে শেয়ার করে নিই। কোভিড-19 যে আক্রমণ নেমে এসেছে, একটা অসম যুদ্ধে আবার আমরা অবতীর্ণ হয়েছি প্রকৃতি মাতার। সেই যুদ্ধটিতে আমাদের জিততে হবে। তোমরা বাইরে তো বেরোবেই না, হাত মুখ যেমন সরকারের নির্দেশের মতো ধুতে বলা হচ্ছে, আমরা যেমন বলেছি তোমাদেরকে, যেভাবে হাত ধুতে আমরা তোমাদেরকে শিখিয়েছি, 5 স্টেজ হাত ধোয়া মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, এরকম, এটা, এই আঙুল, এইটা মনে থাকবে তোমাদের। এই 5 স্টেজ হাত তোমরা ধোবে, অ্যাটলিস্ট 20 সেকেন্ড পর্যন্ত ধোবে। নিজেদেরকে সুরক্ষিত রাখবে। পরিবারের বা বড়রা যারা বাইরে যান তাদেরকে বাইরে বেশি যেতে দেবে না। আমাদের বিপদের দিন, কিন্তু আতঙ্কিত হবার কিছু নেই। যদি আমরা ঠিকঠাক সরকারি নিয়মগুলো মেনে চলতে পারি, নির্দেশগুলো মেনে চলতে পারি, তাহলে আমরা এই যুদ্ধ জিতব। খুব শীঘ্রই তোমাদের সাথে আবার আমাদের স্কুলের মাঠে, স্কুলের শ্রেণীকক্ষে দেখা হবে। ভালো থেকো। এবার এই কবিতাটির প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিচ্ছি, তোমরা এগুলো প্রস্তুত করে রাখবে। আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের কবিতা? কত সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থটি? আমাদের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত। পংক্তিটিতে আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? ধস ও গিরিখাত শব্দের অর্থ কী? এরূপ বলার কারণই বা কী?
3 নম্বর প্রশ্ন, কবিতাটি কোন সময়কালের প্রেক্ষাপটে রচিত? 4 নম্বর প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, পথ নেই কেন? তাদের ঘর উড়ে যাবার বা কারণ কি? 5 নম্বর প্রশ্ন, যুদ্ধোত্তর পর্বের যে ছবি কবিতাটিতে রয়েছে তার পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, কোন ইতিহাসের কথা বলা হয়েছে? তাদের ইতিহাস নেই কেন? এমনই ইতিহাস বলতেই বা কী বোঝানো হয়েছে? কবিতায় যে সংকটাপন্ন মানুষের চিত্র অঙ্কিত হয়েছে তার থেকে মুক্তির কোন দিকনির্দেশ কবি রেখেছেন তার পরিচয় দাও।